হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এক্সপ্রেস টুডে brought to you by RNK Healthcare Private Limited। ফের পাড়ুইকাণ্ডে সিবিআইয়ের মামলা ছাড়লেন বিচারপতি দীপঙ্কর দত্ত। শুক্রবার বিচারপতি দত্তের এজলাসে মামলাটি শুনানির জন্য আসলে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটি ছেড়ে দেন তিনি। নিউ আলিপুরের শাহাপুর এলাকায় একটি পুকুর থেকে হাইকোর্ট কর্মরত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ওই মহিলার মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের, তদন্তে পুলিশ। পূর্ব মেদিনীপুরের কাথি মহকুমা হাসপাতালে ছাদের চাঙড় ভেঙে আহত হলো 3 সদ্যজাত শিশু সহ 2 জন প্রসূতি। আহতদের মধ্যে একজন সদ্যজাতের অবস্থা আশঙ্কাজনক। ফের এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ছিন্নমস্তা পল্লী এলাকার মুখে কুলু পেটেছে পুলিশ। বলিউডে বর্ষিয়ান অভিনেত্রী জোহরা সেহগালের আর শেষকৃত্য। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় বলিউডের এই বর্ষিয়ান অভিনেত্রী। ফের পাড়ুইকাণ্ডে সিবিআইয়ের মামলা ছাড়লেন বিচারপতি দীপঙ্কর দত্ত। শুক্রবার বিচারপতি দত্তের এজলাসে মামলাটি শুনানির জন্য আসলে ব্যক্তিগত কারণে দেখিয়ে মামলাটি ছেড়ে দেন তিনি। ফলে মামলাটির শুনানি এখন বিচারপতি হরিশ টন্ডনের এজলাসে মূল মামলার সঙ্গেই হবে বলে আদালত সূত্রে খবর। আগামী 22 জুলাই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেও ঠিক একইভাবে পাড়ুইয়ের মূল মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি দত্ত। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের মন্তব্য ছিল, মৃত্যু পর্যন্ত পাড়ুই মামলা তিনি শুনবেন না। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই রাজ্য সরকারের তদন্তের ওপর ভরসা না রেখে মামলার সিবিআই তদন্তের জন্য আবেদন করেন হৃদয় ঘোষ। সেই মামলারই এদিন শুনানি ছিল বিচারপতি দত্তের এজলাসে। মামলাটি ফের সরে যাওয়ায় কিছুটা হতাশ ঘোষ পরিবার। পুকুর থেকে এক মহিলার মৃতদেহকে উদ্ধার করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নিউ আলিপুর শাহাপুর এলাকায়। মৃত মহিলার নাম অনিন্দিতা সেনগুপ্ত বলে জানা গিয়েছে। তিনি কলকাতা হাইকোর্টের লাইব্রেরিয়ান পদে কর্মরত ছিলেন। কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি, তবে দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, এমনটাই দাবি করেছেন মৃতের পরিবারের লোকজন। এমনকি এর আগে একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে জানিয়েছে মৃতার পরিবার। এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে 2 মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি কলাবাগান এলাকায়। বৃহস্পতিবার রাতে এলাকার বাসিন্দা মৌসুমী সান্যালের বাড়িতে 2 মহিলা তার খোঁজ করেন। এরপরই হঠাৎই 2 অজ্ঞাত পরিচয় মহিলা মৌসুমী দেবীর ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। মৌসুমী দেবীর চিৎকার তার বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে যান। অজ্ঞাত পরিচয় 2 মহিলাকে ধরে ফেলেন তারা। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই 2 মহিলাকে গ্রেফতার করে। ঘটনার গুরুতর জখম মৌসুমী দেবী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুরনো কোনো শত্রুতার জেরে এই খুনের চেষ্টা বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রথমে 2টি মেয়ে গেটটা খুলছে, কোনটা করছে, 2টো মেয়ে ঢুকলো। আর এই বাড়ির যিনি তিনি আমাকে জিজ্ঞেস করলো, আমার স্ত্রীর নাম হচ্ছে ঝুমা আছে? আমি বললাম হ্যাঁ আছে। বললো ঠিক আছে। বলে উনি ভেতরে চলে এলেন। আমি জানি আসবে, আমার দরজাও খুলে রেখে দিয়েছি। আমি গিয়ে বাড়ির ভেতরে গিয়ে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে এই গেঞ্জি ফেঞ্জি পরে পাহাড় দেবো বলে বেরোচ্ছি, বা বৌদি আসেনি দেখবো বলে। বৌদি এদিক থেকে চাঁচছে, মানে একটা চিৎকার পেয়েছে। আমি ভাবছি বাড়ির বাচ্চা আছে, বাচ্চা পড়ে গেছে, তার জন্য চিৎকার করছে। আমি দৌড়ে ঢুকছি, একটি মেয়ে পালিয়ে গেল। আর বৌদি এখানে চিৎপটাং হয়ে মানে কাপড় ফাপড় হয়ে গেছে বলে আমি মেয়ে ছেলে আর ঢুকলাম না, ওইখানে দাঁড়িয়ে গেছি। পূর্ব মেদিনীপুরের কাথি মহকুমা হাসপাতালে ছাদের চাঙড় ভেঙে আহত হলো 3 সদ্যজাত শিশু সহ 2 জন প্রসূতি। আহতদের মধ্যে একজন সদ্যজাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার NRS হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কাথি হাসপাতালের প্রসূতি বিভাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 9টা নাগাদ হঠাৎই ছাদ থেকে বড় একটি চাঙড় ভেঙে পড়ে। চাঙড়টি সদ্য অস্ত্রোপচার হওয়া এক প্রসূতি ও তার শিশু সন্তানের ওপর পড়ে। চাঙড় ভেঙে পার্শ্ববর্তী শয্যার আরও এক প্রসূতি ও 2টি শিশু সামান্য আহত হয়। ঘটনার পরই পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছান কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তিনি জানান, হাসপাতালটি পুরনো হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। হাসপাতাল সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাথে
ছেলেটা উঠে ঝুড়ি পাতাইছে আর মেয়েটা তো এটি সিজার করে আছে বেলান্তি বেরোলে যেছিলাম খেয়াল আর ওখান থাকতে মুখ পাতাইছে আমি পটাই ধারে ছেলে হাত পাতিব না এধারে মেয়ের হাত পাতিব এখন কিরকম আছে? মেয়েটা স্কুল পৌঁছে গেছে ছেলেটা মেয়েটাকে ডাক্তাররা দেখে ছেলেটা কি পৌঁছে করতে পারে যদি বলে দেন কি ম্যানেজমেন্ট করে মাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি বাচ্চাটাকে সমেত। বাচ্চাটা কিরকম আছে? বাচ্চাটা ভালো আছে, স্টেবল আছে, কিন্তু ওকে মানে ফার্দার ট্রিটমেন্টের জন্য এবং অনগোয়িং ওয়াচে রাখার জন্য এনআরএস হসপিটালে রেফার করে দেওয়া হচ্ছে। ওখানে পিডিয়াট্রিক সার্জনকে বলে দেওয়া হয়েছে, সিএমওই সাহেব ডিস্ট্রিক্ট থেকে ব্যবস্থা করেছেন যাতে ওখানে গিয়ে ভালোভাবে চিকিৎসা হয় এবং এর জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু আমরা ব্যবস্থা করেছি। বিজেপি সরকারের প্রথম সাধারণ বাজেট নিয়ে বিরোধীরাই সোচ্চার হলেও সাধারণ মানুষ কিন্তু এই বাজেট নিয়ে খুব একটা অখুশি নন। ভোজ্য তেল সহ বেশ কিছু সাধারণ জিনিসের দাম কমানোর প্রস্তাবে খুশি গৃহবধূর থেকে ব্যবসায়ী চাকরিজীবীও। যখনই মানুষ ভোট দেয় বা নতুন কোনো সরকার আসে তখনই মানুষ আশায় বুক বাঁধে যে এবার নিশ্চয়ই আমরা নতুন করে কিছু সুযোগ পাবো, নতুনভাবে কোনো লাভ হবে, কিছু জিনিসের দাম কমবে, যেগুলোতে আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন এরকম বিষয়গুলো। তো দেখলাম এবারে যে 2 মাসের মোদী সরকারের যে বাজেট নিয়ে পেশ করেছেন তাতে প্রথমে যেটা আমার ভালো লাগলো ব্যক্তিগত যে মহিলাদের বাৎসরিক 3 লক্ষ টাকা ইনকামের ওপর কোনো ট্যাক্স পড়ছে না, এটা ভীষণ আনন্দের খবর মহিলাদের কাছে। কিষাণ বিকাশ আবার বাজারে নতুন করে আসছে, যারা আর কি টাকা জমাতে চান বা এই একটা টাকা ইনভেস্ট করাটা একটা বড় সমস্যা, সেখানে কিষাণ বিকাশ অনেকটা নিশ্চিন্তের একটা জায়গা। তো সেটা আবার রিলঞ্চ হচ্ছে। কিছু কিছু জিনিস ভালো হয়েছে, যেমন অব্যবহৃত টাকা পোস্ট অফিসের বয়স্ক মানুষের জন্য কাজে লাগানো হবে, কিছুটা ট্যাক্স ছাড় পেয়েছে, নতুন করে সড়ক যোজনা বা স্মার্ট সিটি এই ধরনের যে ডেভেলপমেন্টের কথাগুলো ভাবা হচ্ছে, নতুন জলপথ, এইমস প্রতিটা রাজ্যে এবং 5 বছরের মধ্যে সব রাজ্যে এইমস করবো প্রতিশ্রুতি দিয়েছে। এগুলো যদি হয় মানুষের কাজে লাগবে। আমি প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সুতির পোশাক বা বস্ত্রের উপরে একটা ছাড় দেওয়া হয়েছে, এতে আমার মনে হয় সামগ্রিক জনসাধারণ খুশি হবে। কারণ ভারতবর্ষে যেহেতু সুতির পোশাকটাই হচ্ছে আমাদের প্রথম চাহিদার বিষয়, সেহেতু সামগ্রিকভাবে জনগণের এতে সুবিধা হবে বলেই আমি মনে করি। এই যে ট্যাক্স ছাড়ের ব্যাপারটা, যে ইনকাম ট্যাক্স ছাড়ের ব্যাপারটা 2 লাখ থেকে স্ল্যাবটা 2.5 লাখ হওয়াতে সাধারণ মানুষের অনেক উপকার হবে। কারণ এখন এই সামান্য পয়সায় মানে বাজারের যে পরিস্থিতি সেই অনুযায়ী আমাদের এই ছাড়টুকু দরকার ছিল। সৌরভ কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকারের পর আরও একজনের নাম উঠল পুলিশি জেরায়। বুধবার গভীর রাতে সৌরভ কাণ্ডে ধৃত রতন দাস ওরফে তোতাকে আনা হয় তারাপীঠে। গত 7ই জুলাই 5:10 নাগাদ শ্যামল ও তার সঙ্গী রতন দাসকে তারাপীঠ ফাঁড়ি সংলগ্ন একটি গলিতে বেসরকারি লজে নিয়ে আসে শ্যামলের পূর্ব পরিচিত শিশির মুখার্জি। শ্যামল কর্মকারকে কার্তিক মণ্ডল ও রতন দাসকে তারক কুণ্ডু বলে পরিচয় দেয় শিশির। এরপর গত 8ই জুলাই রাত্রি 8টার সময় লজ ছেড়ে তিনজনই রামপুরহাট স্টেশনে পৌঁছায় আপ গৌড় এক্সপ্রেস ধরার জন্য। সেইখানেই রাত্রি 11টা নাগাদ স্টেশন চত্বরে শ্যামল ও রতন গ্রেফতার হলেও পালাতে সক্ষম হয় শিশির। মধ্যমগ্রাম থানার পুলিশ এই বেসরকারি লজের 102 নম্বর রুমে শিশির মুখার্জির ভোটার কার্ডের জেরক্স উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে শিশির মুখার্জি বেলেঘাটা থানার চাউলপট্টি এলাকার বাসিন্দা। পুলিশের অভিযুক্ত শিশির মুখার্জির খোঁজে তল্লাশি শুরু করেছে। হয়নি হয়তো রেটে পেটে হয়নি হয়তো ফোন করা ডেকে নিয়ে এলাম সকালবেলা ছিল দৌড়ে হয় টাকার পরে হয়তো এদের নিয়ে রুম দেখালাম, পছন্দ হয়েছে, ভাড়াতে অ্যাডজাস্ট হলো, দিলাম সকালবেলা রুম চেঞ্জ করে দিলাম অন্য রুম। এই ভাড়া 600 টাকা ভাড়া নিয়েছিল। হ্যাঁ, এটা বুধবারে রাত্রে ভোর ধরে যাওয়ার কথা এখানে, তার আগে এখান থেকে গভীর রাত্রে ঘরের বেড়া ভেঙে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে ছিন্নমস্তা পল্লী এলাকায়। সোমবার গভীর রাত্রে ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। এদিন ধর্ষিতা ওই বিধবা আদিবাসী মহিলার গোপন জবানবন্দি নেন বালুরঘাট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অদিতি ঘোষ। ধর্ষিতার অভিযোগ, গভীর রাতে একা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ঘরের বেড়া ভেঙে 3 জন যুবক ভেতরে ঢুকে মুখে কাপড় লাগিয়ে দিয়ে জোর করে তাকে ধর্ষণ করে। লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি থানায়। যদিও মুখে কুলু পেটেছে পুলিশ, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলার পুলিশ সুপার। বেড়া ভেঙে আমাকে রেপ করছে 3 জন।
চিনতে পারিনি, তবে লাইট জ্বলতেছিল, যে ছোট লাইটটা, হয়তো সামনাসামনি আসলে হয়তো চিনতে পারবো। আমাকে মুখ ঢাকা দিয়েছিল। থানায় অভিযোগ করেছে যে তাকে নাকি 3 জন ছেলে তার ঘরে ঢুকে জোর করে তার মুখে আঁচল দিয়ে বেঁধে তাকে ধর্ষণ করেছে। তারই ভিত্তিতে বালুরঘাট থানা একটা কেস স্টার্ট করেছে। বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা পরিচিত নয় কেউ, এবং তারই ভিত্তিতে আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অদিতি ঘোষে ম্যাডামের লার্নের অদিতি ঘোষ ম্যাডামের এজলাসে তার গোপন জবানবন্দি হলো। অ্যাকশন নিয়ে পরে বার্তা দেবো, আমরা কথা বলবো পরে আমার সময় আমার নতুন প্রেস কনফারেন্স করে বলবো, যখন আমরা মনে করবো কি এখন বলা ঠিক বলবোই না। এখন সময় একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলল জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগান। বাগান খোলার উৎসবের আনন্দে মাতলেন বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে বাগানের কালী মন্দিরে পুজো অর্চনার মধ্যে দিয়ে বাগানের কাজ শুরু করেন বাগানের নতুন মালিক চেন্নাইয়ের বিশিষ্ট শিল্পপতি গুরু শঙ্কর। শ্রমিকদের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে বাগানের নতুন মালিককে বরণ করে নেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বাগানের লিজ হস্তান্তর হয়ে গেলেই কারখানার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বাগান পরিচর্যার কাজ শুরু করা হবে বলে নতুন মালিকের তরফে জানানো হয়। আমরা চাচ্ছিলাম লিজ ডিড পেয়ে বাগানটা খুলবো, কিন্তু गवर्नमेंट बोले ना, बागान आगे खोलिए तब आपको लीजिट मिल जाएगा 10-15 दिन के अंदर में। এটা বক্তব্য আর কি, সেই হিসাবে আজ থেকে বাগানটা খোলা হলো। না না, আমাদের লিজ ডিড পাওয়ার সঙ্গে সঙ্গে আর কি, দেখেন লেবার দিয়ে পানা ভান্ডা কিছু আছে, যা আছে ওগুলো দেওয়া হবে, ফ্যাক্টরি করা হবে। ফ্যাক্টরি ছোটো মোটো না 6-7 কোটি টাকার আমাদের বাজেট আর কি ফ্যাক্টরির। আপরুটিং, রিপ্লান্টেশন আর র্যান্ডম। 2003 সালের 19 অক্টোবর প্রথম বন্ধ হয় রায়পুর চা বাগান। 2009 সালের 3 আগস্ট বাগান খুললেও 2013 সালের 13 অক্টোবর পুনরায় বন্ধ হয়ে যায় বাগানটি। বর্তমান বাগানের স্থায়ী শ্রমিকদের সংখ্যা 618 জন। অস্থায়ী শ্রমিক নিয়ে বাগানের শ্রমিক সংখ্যা প্রায় 3000। শেষবার বাগান বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রায় 30 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মাসে 2টি সদ্যজাত শিশু সহ 6 জনের মৃত্যু হয়। এরপরই রাজ্য জুড়ে বিতর্কের ঝড় ওঠে। বাগান পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের বিধায়ক ও সাংসদরা। আপাতত বাগান নতুন করে খোলায় খুশির হাওয়া শ্রমিক মহলে। ভালো লাগছে, অনেকদিন কষ্ট করলাম না, এখন একটু আমাদের ভালো চললে আমার বাচ্চা কাচ্চা ওদের ভবিষ্যৎটা হবে, ওইটা আমাদের তো ভালো লাগছে। রাজ্য সরকারের উদ্যোগে চা বাগান খোলায় আনন্দিত শ্রমিকদের এখন একটাই প্রার্থনা, ফের যেন বন্ধ না হয় বাগান। মৃত্যু মিছিলের সাক্ষী যেন আর না হতে হয় তাদের। জলপাইগুড়ি থেকে পল্লব সেনগুপ্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 14 জুলাই সোমবার পশ্চিম মেদিনীপুর সফর করবেন তিনি। জেলায় বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার। জেলা শালবনী গোদাপিয়া শালে একটি সরকারি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। শালবনীতে একটি সিমেন্ট কারখানার উদ্বোধন করার কথা রয়েছে তার। মূলত জেলার উন্নয়নের কাজ এবং সরকারি সমস্ত প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিয়ে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে জেলা পরিষদ সভাকক্ষে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা ঘিরে চলছে চরম পর্যায়ে প্রস্তুতি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে সভাস্থল, চলেছে পুলিশি নজরদারি। জেলার জঙ্গলমহল এলাকার উন্নয়নে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, তার দিকে তাকিয়ে জঙ্গলমহলবাসী। ভারতবর্ষের বহু প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ অশিক্ষা ও সচেতনতার অভাবে সঠিক আইনি পরিষেবার থেকে বঞ্চিত। অনেকেই জানেন তাদের আইনি অধিকার সম্পর্কে, তাই আইনি পরিষেবা সঠিকভাবে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ও আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে পুরুলিয়া দেবেন মাহাতো বিএড কলেজ হয়ে গেল বিশেষ সচেতনতা শিবির। শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরুলিয়ার জেলা জজ রোহন সিনহা।
নারী সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আইনি পদক্ষেপ ও অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের সামনে নানান তথ্য তুলে ধরেন তিনি। ছাত্রছাত্রীদের কাছে নিজেদের পঠন পাঠনের সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আইনি অধিকার সম্পর্কেও জেনে খুশি ছাত্রছাত্রীরাও। এমন অনেক ভারতবর্ষের এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে বা অনেক এলাকা আছে যেখানে মানুষ আর্থিক সঙ্গতি না থাকার কারণে আইনের সাহায্যটা ঠিকমতো পাচ্ছে না। তাহলে আইন সবার কাছে সমান, এই কথাটা কিন্তু বলাটা আমাদের এখনো পর্যন্ত সেই সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারিনি। এটা থেকে আমরা শিখলাম যে অনেক কিছু জানতাম না, যেমন এই রাস্তার মধ্যে কোনো ছোটো বাচ্চাকে যদি দেখতে পাই তাহলে আমরা বরাবর দেখেছি, বাচ্চাটাকে হয়তো বলেছি দেখ বাচ্চাটা কীরকমভাবে দাঁড়িয়ে আছে বা কেমন করছে, আমরা ইগনোর করে চলে যাই। সেটা আমরা যে স্যার বললেন তারপর আমাদের এটা বুঝতে পারেন যে আমাদের ইগনোর না করে তাকে আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির একটি হাসপাতালে প্রয়াত হলেন বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী জোহরা সাইগল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 102 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার তার শেষকৃত্য। বলিউডের ঠাকুমা বলে পরিচিত সেগাল 1912 সালের 27 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। 1935 সালে উদয় শঙ্করের গ্রুপে নৃত্যশিল্পী হিসেবে যোগদানের পরই তিনি প্রকাশ্যে আসেন। তারপর বহু বিখ্যাত হিন্দি ছবি এবং টিভি সিরিয়ালে দাপুটের সঙ্গে অভিনয় করেছেন সেগাল। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে রণবীর কাপুর, কাপুর পরিবারের 4 প্রজন্মের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। এছাড়া হাম দিল দে চুকে সনম, সাওয়ারিয়া, দিল সে, চিনি কাম প্রভৃতি ছবিতেও কাজ করেছেন সেগাল। बचपन में जब नीलाज होते थे तो हम काम निपटाने के लिए एक के बजाय दो के लिए भी लिया करते थे। তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বনসালির সাওয়ারিয়া ছবিতে। অভিনয় জগতে অবদানের জন্য 1998 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয় জোহরা সেগালকে। নিউজ ডেস্ক, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।